স্টাডি হিস্ট্রি উইথ সন্দীপ স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা একটি ইতিহাসের গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গল এসএসসির একটি নোটিফিকেশন জারি হয়েছে এবং খুব শীঘ্রই পরীক্ষা হতে চলেছে। তো সেই সিলেবাসেরই একটি গুরুত্বপূর্ণ অংশ, যেটি প্রাচীন ভারতের ঐতিহাসিক উপাদান বা প্রাচীন ভারতের ইতিহাস জানার জন্য আমরা যে সোর্সগুলো ব্যবহার করে থাকি, তার মধ্যে যেটি সাহিত্যিক উপাদান রয়েছে সেই বিষয়টি নিয়ে আজকে আমি তোমাদের আলোচনা করব। ফার্স্ট আমি তোমাদের কিছু কনসেপ্ট ক্লিয়ার করে দেব এবং তারপর কিছু ইম্পর্টেন্ট যে উপাদানগুলো রয়েছে যেগুলো পরীক্ষায় আসার জন্য উপযুক্ত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দেখো, আমরা যদি পুরো ইন্ডিয়ান হিস্ট্রিকে ভাগ করি, ভারতীয় ইতিহাসকে, তাহলে মূলত আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাচীন ভারত, অর্থাৎ আমরা হরপ্পান সিভিলাইজেশন থেকে শুরু করে পোস্ট গুপ্তা পিরিয়ড পর্যন্ত টাইম পিরিয়ডকে আমরা ধরি প্রাচীন ভারত। তারপরে রয়েছে মিডেভাল পিরিয়ড বা মধ্যকালীন ভারত, যেটাকে আদি মধ্য ভারত এবং মধ্যকালীন ভারত হিসেবে আমরা ভাগ করে থাকি। এবং মধ্যকালীন ভারতের দুটি গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে, একটা সুলতানি সাম্রাজ্য এবং আরেকটি মোগল সাম্রাজ্য। ঠিক তার পরবর্তীকালে, অর্থাৎ আমরা 12th সেঞ্চুরি থেকে শুরু করে একদম আহ 1757 খ্রিস্টাব্দ পর্যন্ত যে টাইম পিরিয়ড, সেটা আমরা মিডেভাল পিরিয়ড হিসাবে দেখি। এবং তারপর 1757 খ্রিস্টাব্দে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি পলাশির যুদ্ধের মধ্য দিয়ে বাংলাকে দখল করে, এবং তারপর থেকে আপ টু ইন্ডিপেন্ডেন্স পর্যন্ত আমরা ধরি আধুনিক ভারত। তো প্রাচীন ভারতের যে, অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাস জানার জন্য আমরা যে সমস্ত উপাদানগুলোকে ব্যবহার করে থাকি, তার মধ্যে সাহিত্যিক উপাদান যে বিষয়টি রয়েছে সেটি আজকের আলোচ্য বিষয়। তাহলে ফার্স্ট আমাদের ক্লিয়ার করতে হবে যে উপাদান কি বা সোর্সেস কি। দেখো, ইতিহাস লেখার জন্য আমাদের সবসময় কিছু এভিডেন্স দরকার হয়, অর্থাৎ যার উপর ভিত্তি করে ইতিহাস রচনা করা হয় তাকে আমরা বলি সোর্সেস বা বাংলায় উপাদান। এই উপাদানকে আমরা মূলত দুটি ভাগে ভাগ করে থাকি। একটি হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান, ইংলিশে বলে আর্কিওলজিক্যাল সোর্সেস, এবং আরেকটি হলো সাহিত্যিক উপাদান বা আমরা অনেকে বলি, বাংলায় বলি লিটারেসি সোর্সেস। আর্কিওলজিক্যাল উপাদান বলতে কি? দেখো, আর্কিওলজি অর্থাৎ প্রত্নতাত্ত্বিক উপাদান অর্থাৎ সমসাময়িক পিরিয়ডে মানুষ যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করেছে বা তাদের তৈরি বিভিন্ন ধরনের যে আর্কিটেকচার গুলো রয়েছে, সেই জিনিসগুলো আমাদের কন্টেম্পোরারি পিরিয়ডে ব্যবহৃত জিনিসগুলো আমাদের আর্কিওলজিক্যাল সোর্সেস এর মধ্যে পড়ে। যেমন কি হতে পারে? সমকালীন প্রেক্ষাপটে, যেমন সমকালীন সময়ে অর্থাৎ প্রাচীন ভারতে যে টাইমের আমরা ইতিহাস পড়ছি সেই টাইমে যে সমস্ত স্থাপত্য তৈরি হয়েছে, যে সমস্ত ভাস্কর্য রয়েছে, সেগুলো প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে পড়ে। আবার সেই টাইমে ব্যবহৃত বিভিন্ন ধরনের মুদ্রাগুলো প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে পড়তে পারে। এবং সেই টাইমে যে সমস্ত শিলালেখগুলো রয়েছে, অর্থাৎ যে ইনস্ক্রিপশন গুলো রয়েছে, সেগুলো প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে রয়েছে। আমি এই প্রত্নতাত্ত্বিক উপাদানটা তোমাদের নেক্সট পার্টে আলোচনা করব। আজকে আমি মূলত সাহিত্যিক উপাদান নিয়ে আলোচনা করব। তো দেখো, সাহিত্যিক উপাদান কি? অর্থাৎ লিখিত যে উপাদানগুলো আমরা পেয়ে থাকি, অর্থাৎ সমকালীন পিরিয়ডের যে লিখিত উপাদান, যেগুলো থেকে আমরা তৎকালীন সময়ের পলিটি, তাদের সমাজ জীবন, তাদের অর্থনৈতিক জীবন, তাদের সংস্কৃতি ইত্যাদি সম্পর্কে আমরা ইনফরমেশন অর্জন করতে পারি যে সমস্ত সাহিত্যিক উপাদানগুলো থেকে, সেগুলোকে আমরা, বা যে সমস্ত সাহিত্যগুলো থেকে আমরা এই সমস্ত ইনফরমেশন গুলো গ্যাদার করতে পারি, তাকে আমরা সাহিত্যিক উপাদান। তাহলে দেখো, এই সাহিত্যিক উপাদান দুই রকম হতে পারে। কিরকম? একদল রয়েছে, একদল সমকালীন পিরিয়ডের যারা কি করেছে আমাদের দেশের, তাদেরকে আমরা বলি, তাদের লিখিত যে উপাদানগুলো সেগুলোকে আমরা বলি দেশীয় সাহিত্য। যেমন একটা এক্সাম্পল হিসেবে তোমাদের আমি দিচ্ছি, যেমন মৌর্য পিরিয়ডে কৌটিল্য, তিনি যে সাহিত্য রচনা করেছেন, অর্থাৎ অর্থশাস্ত্র, তার আমরা মৌর্য যুগের পলিটি ইকোনমি সম্পর্কে জানতে অন্যতম একটা আকর গ্রন্থ হলো এই অর্থশাস্ত্র। তো এটি হচ্ছে দেশীয় সাহিত্য, অর্থাৎ দেশের যারা, তারা যে সাহিত্যগুলো রচনা করছে সেই সাহিত্যগুলোকে আমরা দেশীয় সাহিত্য বলবো। এবং যারা ট্রাভেলাররা আসছে বা বিদেশিরা যারা আসছে, বিশেষত ট্রাভেলাররা, যেমন মেগাস্তিনিস এসেছে, তাদের লিখিত যে
বইগুলো রয়েছে বা ট্রাভেল বা তাদের ভ্রমণ বৃত্তান্ত গুলো রয়েছে, সেগুলোকে আমরা বৈদেশিক সাহিত্য বলে থাকি। তো দেখো, পরীক্ষার পার্সপেক্টিভে বেশি সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং অ্যানসেন্ট ইন্ডিয়ান সোর্স থেকে তোমাদের কোশ্চিন আসবে। তো দেশীয় সাহিত্য সম্পর্কে আমরা একটু জেনে নিই। দেশীয় সাহিত্যগুলোর মধ্যে রয়েছে সবচেয়ে প্রাচীন, পৃথিবীর সবচেয়ে যেটা প্রাচীন ধর্মগ্রন্থ হিসাবে আমরা ধরে নিই ঋগ্বেদকে। সেটি কিন্তু আমাদের প্রাচীন ভারতের একটা অন্যতম দেশীয় সাহিত্যিক উপাদান। বেসিক্যালি আমরা ঋগ্বৈদিক টাইম পিরিয়ডকে যদি দেখি, তাহলে আমরা 1500 থেকে 500 বিসির মধ্যে যে টাইম পিরিয়ড, অর্থাৎ যে সভ্যতা ডেভেলপমেন্ট করেছিল, সেই সভ্যতাকে, গঙ্গা নদী তীরবর্তী অঞ্চলে যে সভ্যতা ডেভেলপমেন্ট করেছিল, তাকে আমরা বলি বৈদিক সভ্যতা। এবং এই সভ্যতাকে আমরা প্রধানত দুটো ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে ঋগ্বৈদিক এবং একটা পরবর্তী বৈদিক। এই যে 1500 খ্রিস্টপূর্ব থেকে শুরু করে 1000 খ্রিস্টপূর্ব পর্যন্ত টাইম পিরিয়ডকে আমরা বলি ঋগ্বৈদিক পিরিয়ড, এবং তার যে 1000 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত টাইম পিরিয়ডকে আমরা বলি পরবর্তী বৈদিক যুগ। তাহলে দেখো, এই যে বৈদিক যুগে যে সমস্ত সাহিত্যগুলো রচিত হয়েছে, বেসিক্যালি বৈদিক সাহিত্য রচিত হয়েছিল, যেগুলো থেকে কিন্তু আমরা সমকালীন সময়ের রাজনীতি পলিটি বা রাজনীতি, অর্থনীতি এবং সমাজ জীবন সম্পর্কে জানতে পারি। সমগ্র ঋগ্বেদকে বা বৈদিক সাহিত্যকে মূলত 4টি ভাগে ভাগ করা যায়: ঋক, শ্যাম, যজু, অথর্ব। ঋক, শ্যাম, যজু, অথর্ব। হ্যাঁ, নেক্সট, এই বৈদিক যেখান থেকে আমরা কি জানতে পারি, আর্যদের সমাজ, আর্যদের রাষ্ট্র ব্যবস্থা, অর্থনীতি ইত্যাদি সম্পর্কে আমরা জানি। এছাড়াও চতুর্বেদ ছাড়াও তার সঙ্গে আরো যে সমস্ত বৈদিক সাহিত্যগুলো রয়েছে, যেমন সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ ইত্যাদি কিন্তু বৈদিক গ্রন্থের মধ্যে পড়ে, যেগুলো থেকে আমরা বৈদিক যুগ, অর্থাৎ উত্তর ভারতের, বেসিক্যালি উত্তর ভারতের যেটাকে আমরা আর্যাবর্ত বলছি, সেই উত্তর ভারতের গঙ্গা তীরবর্তী অঞ্চলে যে সভ্যতা ডেভেলপমেন্ট হয়, বৈদিক সভ্যতা, তার কিন্তু আমরা সোর্স এইখান থেকে পাই। নেক্সট হচ্ছে, এই বৈদিক সাহিত্যের পরবর্তীকালে আরো কিছু সাহিত্য রয়েছে যেগুলো প্রাচীন ভারতের ইতিহাস রচনায় বিশেষভাবে সাহায্য করে। তার মধ্যে রয়েছে স্মৃতি সাহিত্য। স্মৃতি সাহিত্য কি? দেখো, বৈদিক সাহিত্যের অনুকরণে শ্রুতি, শ্রুতি কথার অর্থ হচ্ছে বেদকে শুনে শুনে মনে রাখা, আর স্মৃতি অর্থাৎ তারই অনুকরণে যে লিখিত আকারে যে বইগুলো লেখা হয়েছিল, বেসিক্যালি ধর্মশাস্ত্রগুলো, যেগুলোকে আমরা স্মৃতিশাস্ত্র বলি। এর মধ্যে কি কি রয়েছে গুরুত্বপূর্ণ? মনুস্মৃতি, নারস্মৃতি, যাজ্ঞবল্ক্য স্মৃতি, কাত্যায়ন স্মৃতি ইত্যাদি। নেক্সট হচ্ছে মহাকাব্য, বেসিক্যালি সংস্কৃত ভাষায় রচিত হয়েছে। আমরা দুটো মহাকাব্য দেখতে পাই, একটা হচ্ছে রামায়ণ, যেটা রচনা করেছে কৃত্তিবাস ওঝা, এবং সংস্কৃত ভাষায় রচনা করেছে পরবর্তীকালে আমরা মহাভারত রচনা করেছে কাশিরাম দাস, পরবর্তীকালে বাংলায় অনুবাদ করেছে বেদব্যাস, মানে হচ্ছে মহাভারত রচনা করেছে। নেক্সট, আরো বৈদিক সাহিত্যের মধ্যে কি রয়েছে, যেমন পুরাণ। বেসিক্যালি কোনো 18টা পুরাণ আমরা দেখেছি, এবং কোন দেবতার মাহাত্ম্য প্রচার করার উদ্দেশ্যে এরকম পুরাণ হয়েছে। এখানে বেশ কয়েকটা নাম আছে, পরে ডিটেলসে আমি বলছি, যেমন বায়ু পুরাণ, বিষ্ণু পুরাণ, ভগবত পুরাণ, হ্যাঁ, গৌড় পুরাণ, হ্যাঁ, মার্কেন্ডীয় পুরাণ ইত্যাদি। এছাড়াও মৌর্য যুগের জানার জন্য লিখিত উপাদান হিসাবে আমরা কৌটিল্যের অর্থশাস্ত্র কিন্তু বিশেষ গুরুত্ব উপাদান দিয়েছিলাম। পরীক্ষার পার্সপেক্টিভে সাহিত্যিক উপাদান থেকে ইম্পর্টেন্ট এরিয়া কোনটা? এসএসসির জন্য তোমাদের সাহিত্যিক উপাদান থেকে যে জায়গা থেকে কোশ্চিন আসবে, অর্থাৎ মূলত কোন সাহিত্য কে রচনা করেছে এবং তার বিষয় কি, অর্থাৎ লিটারেচারটা কি, সেটা কোন টাইমে রচিত হয়েছে, তার কে রচনা করেছে, এবং তার কন্টেন্ট ম্যাটার কি। তোমরা জানো এমসিকিউ টাইপের কোশ্চিন হবে, তো সেহেতু সেই কিছু আমি গুরুত্বপূর্ণ সাহিত্যিক উপাদানকে অ্যানসেন্ট ইন্ডিয়ার, অর্থাৎ প্রাচীন ভারতের কিছু সাহিত্যিক উপাদানকে তুলে ধরবো, যেগুলোর মাধ্যমে তোমরা দেখবে যে বেশ কিছু ডেটা পাবে। আর তোমরা যদি এই পিডিএফটি পেতে চাও, তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ডেসক্রিপশন বক্সে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ। তো দেখো কি রয়েছে, যেমন এই টাইমে এগুলো ছাড়াও আরো কিছু আমরা দেশীয় সাহিত্য লক্ষ্য করেছি, যেমন বৌদ্ধ সাহিত্য। বেসিক্যালি এই টাইমে, অর্থাৎ 6th সেঞ্চুরি বিসির আগে থেকে আমরা এই সাহিত্যগুলো পেতে শুরু করেছি, যেমন ত্রিপিটক। ত্রিপিটক বৌদ্ধ সাহিত্য, পালি ভাষায় রচিত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বৌদ্ধদের এটা প্রধান ধর্মগ্রন্থ, এবং এর 3টে ভাগ রয়েছে: বিনয় পিটক, সূত্র পিটক, অভিধম্ম পিটক। আমি পরবর্তী যখন আলোচনা করব প্রত্যেকটা, এই যে এখানে বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক, এবং এই বিনয় পিটকের কন্টেন্ট ম্যাটার কি, সূক্ত পিটকের কন্টেন্ট ম্যাটার কি,
অভিধর্ম পিটকের কন্টেন্ট ম্যাটার কি, এগুলো তোমাদের জানতে হবে। নেক্সট আমি পরে বলবো। জাতক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এসএসসি পার্সপেক্টিভে। সেটা হচ্ছে জাতক থেকে আমরা কি জানতে পারি। জাতক থেকে বেসিক্যালি আমরা বুদ্ধের পূর্ব জন্মের কাহিনী সম্পর্কে জানা যায়, অর্থাৎ বুদ্ধের জন্মের আগের যে হিস্ট্রি, মানে বুদ্ধের জন্মের আগের যে ঘটনাগুলো সেগুলো জাতকে বর্ণিত রয়েছে। নেক্সট অঙ্গুত্তর নিকায়, অঙ্গুত্তর নিকায় অর্থাৎ বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তর নিকায় এবং জৈন গ্রন্থ জৈন গ্রন্থ ভগবতী সূত্র এবং বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তর নিকায় থেকে আমরা ফার্স্ট জনপদের ধারণা, অর্থাৎ ষোড়শ মহা জনপদ, অর্থাৎ আমরা যে দেখেছি 6th সেঞ্চুরি বিসিতে বেসিক্যালি উত্তর ভারতে 15টা এবং দক্ষিণ ভারতে একটা মহাজনপদ গড়ে উঠেছে, যেগুলো ডিটেলস থাকবে তোমাদের ক্লাসে। এই মহাজনপদ যেমন কাশী, কোশল, অঙ্গ, মগধ, বেজি, মল্ল, চেদি, বৎস, অবন্তী, সুরসেন, অসমক, গান্ধার, এই যে আমরা যে মহাজনপদ গুলোর যে কনসেপ্ট বা ধারণা পাই সেটা বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তর নিকায় এবং জৈন গ্রন্থ ভগবতী সূত্র থেকে কিন্তু আমরা ফার্স্ট এই জনপদ কনসেপ্ট পাই। নেক্সট দেখো সিংহলি ইতিবৃত্ত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা থেকে বুদ্ধের জীবনী সহ চন্দ্রগুপ্ত মৌর্যের বিষয়ক বহু তথ্য জানা যায়। এসএসসি পার্সপেক্টিভে তোমাদের এইভাবেই মনে রাখতে হবে যে কোন গ্রন্থ থেকে কি জানা যায়। জৈন সাহিত্যের মধ্যে দেখো, জৈন সাহিত্য মূলত প্রাকৃত ভাষায় লেখা হতো, এটা ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এর যে অন্যতম গ্রন্থ দ্বাদশ অঙ্গ, দ্বাদশ অঙ্গ জৈনদের প্রধান ধর্মগ্রন্থ কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এসএসসি পার্সপেক্টিভে দ্বাদশ অঙ্গ, সেটা তোমাদের মনে রাখবে। এছাড়াও জৈন গ্রন্থ আরো কিছু রয়েছে, ভেরি ইম্পর্টেন্ট, কে কোনটা রচনা করেছে। যেমন হেমচন্দ্রর রচনা জৈন পরিশিষ্ট পার্ব, যেখান থেকে কি জানা যায়, চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে জানা যায়, অর্থাৎ মৌর্য সাম্রাজ্যের যে অন্যতম প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য, তো তার সম্পর্কে আমরা জৈন পরিশিষ্ট পার্বণ থেকে বেশ কিছু জানা যায় বেসিক্যালি। নেক্সট হচ্ছে ভদ্রবাহু কি রচনা করেছেন, জৈন কল্পসূত্র রচনা করেছেন ভদ্রবাহু, যেখান থেকে আমরা মহাবীর সম্পর্কিত তথ্য পেয়ে থাকি। এছাড়াও জৈন উপাঙ্গ যে মূল সূত্রাদি ইত্যাদি ধর্ম নিরপেক্ষ সাহিত্য সেই টাইমে রচিত হয়েছে, যেগুলো থেকে আমরা তৎকালীন সময়ের হিস্ট্রি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট বায়োগ্রাফি বা জীবন চরিত। প্রাচীন ভারতের ইতিহাসে আমরা বেশ কিছু জীবন চরিত বা বায়োগ্রাফি রচনা হতে দেখেছি, অটোবায়োগ্রাফি এবং বায়োগ্রাফিও দেখেছি। বেসিক্যালি বায়োগ্রাফি রচনা হয়েছে, যেমন বাণভট্টের হর্ষচরিত, অর্থাৎ হর্ষচরিত কে রচনা করেছে, বাণভট্ট, যেখান থেকে আমরা হর্ষবর্ধন সম্পর্কে জানতে পারি। অশ্বঘোষের বুদ্ধচরিত, যেখান থেকে বুদ্ধদেব সম্পর্কিত আলোচনা এবং আমরা জানতে পারি। সন্ধ্যাকর নন্দীর রামচরিত, এটা ভালো করে মনে রাখবেন, বিভিন্ন পরীক্ষায় আসে। সন্ধ্যাকর নন্দীর হচ্ছে রামচরিত, যেটা রামপাল সম্পর্কিত আলোচনা, আর একটা আছে তুলসী দাসের রামচরিত মানস, এটা মনে রাখবে। তাহলে সন্ধ্যাকর নন্দীর রচনা কি, রামচরিত, যেখান থেকে রামপাল সম্পর্কিত আলোচনা রয়েছে। বিলহনের বিক্রমাঙ্ক দেবচরিত, এখানে দুটোই ইম্পর্টেন্ট, এই যে এই বিষয়গুলো কে রচনা করছে এবং তার বইয়ের নাম, অর্থাৎ বিলহন রচনা করছে বিক্রমাঙ্ক দেবচরিত এবং কার সম্পর্কে, ষষ্ঠ বিক্রমাদিত্য সম্পর্কে জানা যায়। বাগপতি রাজের গৌরবাহ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যশবর্ধনের গৌর বিজয় এবং জয়সিংহের কুমার পাল চরিত, এগুলো কিন্তু বায়োগ্রাফি, যেগুলো থেকে আমরা তৎকালীন সময়ের অর্থাৎ বিশেষত অ্যানসেন্ট পিরিয়ডের যে বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা হিস্ট্রি পেয়ে থাকছি। এছাড়াও পদ্মগুপ্তের নবসাহ শঙ্কচরিত এবং চাঁদ বড়দিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পৃথ্বীরাজ চরিত, এই সমস্ত অটো বায়োগ্রাফি গুলো রয়েছে, যেগুলো থেকে আমরা কি বিভিন্ন, দেখো, রাজা এবং তার তৎকালীন সময়ের সমাজ, অর্থনীতি, রাজনীতি ইত্যাদি সম্পর্কে আমরা জানতে পারি। এছাড়াও অর্থাৎ আমরা কি কি দেখলাম, দেখো, জৈন সাহিত্যগুলোর মধ্যে আমরা দেশীয় সাহিত্য যে রয়েছে, ইন্ডিজিনিয়াস যে লিটারেচার রয়েছে, তার মধ্যে বৈদিক সাহিত্য, ধর্মশাস্ত্র, মহাকাব্য, পুরাণ, এছাড়া কৌটিল্যের অর্থশাস্ত্র, এছাড়া বৌদ্ধ সাহিত্য, জৈন সাহিত্য এবং অটোবায়োগ্রাফি, এগুলো। এছাড়াও আরো কিছু রচিত হয়েছে, যেমন রাজশেখরের প্রবন্ধ কোষ, এনসাইক্লোপিডিয়া টাইপের রচনা। হ্যাঁ, নেক্সট হচ্ছে সোমেশ্বরের কীর্তি কৌমুদী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, কাজী ইসমাইল রচিত চাঁদনামা, যেখান থেকে ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য আসার আরবদের সিন্ধু বিজয় সম্পর্কিত আলোচনা রয়েছে। নেক্সট শ্রীধর ভট্টের লেখা ন্যায়কন্দলী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেখান থেকে আমরা এই যে দেখো শ্রীধর ভট্টের ন্যায়কুণ্ডলী থেকে আমরা হিস্ট্রি জানতে পারছি।
যেখানে এছাড়া জৈনুল আবেদিনীর কাশ্মীর বিষয়ক আলোচনা বিশেষভাবে উল্লেখযোগ্য। এগুলো থেকে আমরা কাশ্মীরের রচনা এছাড়াও জানতে পারছি। এছাড়াও কলহনের রাজতরঙ্গিনী রয়েছে, যেখান থেকে আমরা কাশ্মীর বিষয়ক আলোচনা আমরা পেয়ে থাকি। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু উল্লেখযোগ্য গ্রন্থ এবং তার রচয়িতার নাম। আশা করি এইটুকু জায়গা তোমাদের ক্লিয়ার হয়েছে। এবার দেখো যে টেবিলগুলো আমি দেখাচ্ছি সেগুলো তোমাদের একদম মুখস্থ রাখতে হবে এবং 100% গ্যারেন্টি এখান থেকে তোমাদের কোশ্চিন আসবে। দেখো, অর্থশাস্ত্র কে রচনা করেছে? কৌটিল্য বা তারই নাম চাণক্য এবং বিষ্ণুগুপ্ত, যেখান থেকে আমরা মৌর্য যুগের ইতিহাস জানতে পারি। বুদ্ধচরিত, ব্রজসূচি, সূত্রালঙ্কার, সৌন্দরানন্দ এবং সারিপুত্র প্রকরণ কার রচনা? অশ্ব ঘোষের রচনা। চরক সংহিতা কে রচনা করেছে? চরক। শত সহস্রিকা প্রজ্ঞা পারমিতা কে রচনা করেছে? নাগার্জুন। সুশ্রুত সংহিতা কে রচনা করেছে? সুশ্রুত। কামসূত্র কে রচনা করেছে? বাদশায়ন। মুদ্রাক্ষস এবং দেবী চন্দ্রগুপ্তম রচনা কার লেখা? বিশাখ দত্তের। অমর কোষের লেখা অমর সিংহ। কথা শরীর সাগর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সোমদেব। যুক্তি কল্পতরু ভোজের রচনা। এছাড়াও আরো কিছু গ্রন্থ, দান সাগর, অদ্ভুত সাগর এবং উত্তর সাগর ও প্রতিষ্ঠা সাগর বল্লাল সেনের রচনা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। চাষনামা কাজী ইসমাইল। নেক্সট, পরবর্তীতে এটাকে ফরাসি ভাষায় অনুবাদ করেছেন আবু বকর। রোগ নিশ্চয় মাধবকর। অভিজ্ঞান শকুন্তলম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কালিদাসের রচনাগুলো দেখো, অভিজ্ঞান শকুন্তলম, মালবিকাগ্নিমিত্রম, মেঘদূতম এবং কুমার সম্ভবা, এই কালিদাসের রচনা। সিদ্ধান্ত শিরোমণি, ভাস্করাচার্যের রচনা। বৃহৎ কথা মঞ্জুরি, ক্ষেমেন্দ্রের রচনা। কিরাত অর্জুন, ভারভীর রচনা। পঞ্চতন্ত্র, বিষ্ণু শর্মা। সূর্য সিদ্ধান্ত এবং পঞ্চ সিদ্ধান্তিকা, বরাহমিহির। দশকুমার চরিত, দণ্ডিন। এই যে তোমাদের এই এই পেজটা আমি দেখালাম, এটার স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা পিডিএফ চাইলে আমার হোয়াটসঅ্যাপ ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। এই পেজটা খুব ইম্পর্টেন্ট এবং আশা রাখছি এই পেজ থেকে তোমাদের পরীক্ষায় কোশ্চিন আসবেই। নেক্সট দেখো, আরো কিছু রয়েছে, এক্সট্রা কিছু গ্রন্থ রয়েছে। মত্তবিলাস কার লেখা? মহেন্দ্র বর্মন। আয়ুর্বেদ দীপিকা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চক্রপাণী দত্ত। নেক্সট, রামচরিত মানস মানস গোস্বামী তুলসীদাস। রামচরিত, সন্ধ্যাকর নন্দী। তোমাদের আমি আগেই বলেছিলাম এই দুটো ভালো করে মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। একটা রামচরিত মানস ভুল হয়ে যায়, তুলসীদাস এখানেও দন্তাস্ব আছে, দেখো এখানেও দন্তাস্ব আছে, এইভাবে মনে রাখবে। রামচরিত, সন্ধ্যাকর নন্দী। সদুক্তি কর্ণামৃত স্মরণ। পবনদূত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ধৈ। চন্দ্রচূড়াচরিত, উমাপতিধর। গীত গোবিন্দ, ভেরি ইম্পর্টেন্ট, জয়দেব। বিচ্ছকিটম, ইম্পর্টেন্ট, শূদ্র। মঙ্গল কাব্য, বিজয়গুপ্ত। সপ্তশতী, গোবর্ধন। বৃহৎ কথা, গুণার্ধ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বৃহৎ কথা। নেক্সট হচ্ছে নীতিসার, কামন্দক। রাজনীতি, শুক্রাচার্য। এই সমস্ত বইগুলো এক্সট্রা হিসেবে থাকছে, যেগুলো তোমরা দেখবে। নেক্সট দেখো, এখান থেকে দায়ভাগ, জিমুদবাহন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পতঞ্জলির মহাভাষ্য। মিলিন্দ ফনহ, নাগসেনের রচনা। রত্নাবলী, প্রিয়দর্শিকা, নাগানন্দ, হর্ষবর্ধনের রচনা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অষ্টাধ্যায়ী, পাণিনির রচনা। নেক্সট, ভেরি ইম্পর্টেন্ট, স্বপ্ন বাসব দত্তা, বাসের রচনা। প্রবন্ধ চিন্তামণি, মাতুঙ্গর রচনা এবং কাদম্বরী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বাণভট্টের রচনা। এগুলো গেল সব আমাদের দেশীয় সাহিত্য। এই পেজটার তোমরা স্ক্রিনশট নিতে পারো, এখানে বেশ কিছু নাম রয়েছে যেগুলো তোমাদের অ্যাজ এ অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান সোর্স হিসেবে সাহায্য। নেক্সট দেখো, এবার আমরা দেখবো কিছু সোর্স যেগুলো বৈদেশিক পর্যটকদের বিবরণী রয়েছে, অর্থাৎ যেগুলোকে আমরা বলছি ফরেন লিটারেচার বা বৈদেশিক সাহিত্য। তার মধ্যে হেরোডোটাস, হিস্ট্রি অফ হিস্ট্রি, তার লেখা, তার রচিত বই বা হিস্টোরিয়া নাম গ্রন্থ করা হয়। এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে, দেখো এখান থেকে প্লুতার্কের রচনা থেকে আমরা, তিনি গ্রিস দেশ থেকে এসেছেন, আলেকজান্ডারের ভারত আগমনের সময়কাল সম্পর্কে আসেন এবং আলেকজান্ডারের জীবন সম্পর্কিত বর্ণনা আমরা এখান থেকে পেয়েছি। নেক্সট গুরুত্বপূর্ণ, মেগাস্থেনিসের ইন্ডিকা। তোমরা জানো যে এটা মৌর্য সাম্রাজ্য সমকালীন যে টাইম পিরিয়ড সেটা সম্পর্কে আমরা জানতে পারি। তিনি কার টাইমে ভারতে এসেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে ভারতে এসেছিলেন। টলেমির লেখা বই, যে তার বইয়ের নাম জিওগ্রাফি, ভূগোল বিষয়ক গ্রন্থ এবং সামুদ্রিক, অর্থাৎ যে আমাদের যে তোমার হচ্ছে সামুদ্রিক বিষয়ক সম্বন্ধে আমরা জানতে পারি টলেমির লেখা বই থেকে, অর্থাৎ আমাদের বিভিন্ন ধরনের যে ফরেন ট্রেড গুলো রয়েছে সেই সম্পর্কে ডিটেলস আলোচনা রয়েছে।
নেক্সট স্ট্রাবো। স্ট্রাবোর লেখা বইটির নাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জিওগ্রাফিকন, যেখানে ইন্ডিয়া এবং রোমের সঙ্গে যে বাণিজ্য এক্সপ্যান্ড করেছিল, অর্থাৎ মৌর্য যুগের শেষে পোস্ট মৌর্য পিরিয়ডে আমরা দেখেছি ইন্ডিয়া ও রোমের মধ্যে বাণিজ্য চলছিল, এবং সেই সম্পর্কে যে গুরুত্বপূর্ণ সোর্স, সেই সোর্স সম্পর্কে আমরা জানতে পারি। এছাড়াও প্লিনির ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বইটা, ন্যাচারাল হিস্টোরিয়া, যেটা প্রাকৃতিক ইতিহাস গ্রন্থ, ভারত বিষয়ক বহু তথ্য এখান থেকে আমরা জানতে পারি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফাহিয়েন, কার টাইমে এসেছিল এটাও ইম্পর্টেন্ট, দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতে এসেছিলেন, এবং তার রচিত বইয়ের নাম ফু কুও কি। এখান থেকে কি জানা যায়? দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকাল সম্পর্কে জানা যায়। হিউয়েন সাং হর্ষবর্ধনের সময় ভারতে এসেছিলেন, তার লেখা বইয়ের নাম সি ইউ কি, যেখানে হর্ষবর্ধন বৌদ্ধ ধর্ম এবং সমকালীন যে টাইম পিরিয়ডের হিস্ট্রি আমরা জানতে পারি। ইট সিং, তিনি কি, দেখো এই যে টাইম পিরিয়ডটা রয়েছে, গুপ্তদের আদি নিবাস বা গুপ্তদের সম্পর্কে আমরা তাদের ফার্স্ট লাইফের হিস্ট্রি আমরা জানতে পারি। এই গেল তোমাদের মোটামুটি ভাবে যে আমাদের সাহিত্যিক উপাদানগুলো রয়েছে সেই বিষয়ে আমি আলোচনা করলাম। নেক্সটে আমি তোমাদের আর্কিওলজিক্যাল সোর্স এবং সেখানে ইনস্ক্রিপশন, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর পিডিএফটি পেতে গেলে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখানে মেসেজ করবে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।